আমাদের দেখতে দেখতে এই যে করোনা লকডাউন, এটার কিন্তু 1 মাস হয়ে গেল। কোথা দিয়ে সময়টা কেটেও গেল। ভেবেছিলাম কি করব 1 মাস এরকমভাবে বন্দী হয়ে থাকা। অবশ্য প্রথমে তো জানতাম না যে 1 মাস বন্দী হয়ে থাকতে হবে। আমরা সবাই আছি, সমস্ত ভারতবর্ষ জুড়েই একই ব্যাপার চলছে, সবাই গৃহবন্দী। আবার কিছু কিছু মানুষ দেখছি রাস্তায় বেরিয়ে পড়ছেন, লকডাউন ভাঙছেন, পুলিশের সঙ্গে নানান রকম গোলমাল হচ্ছে। যাই হোক, আমার দিন কিভাবে কাটছে একটু বলি। মন্দ লাগছে না, সেটা হচ্ছে একটু অনেকদিন পরে নিজের সঙ্গে আছি তো, একেবারে নিজের সঙ্গে। এটা একটা ভালো লাগছে, যেহেতু আমি একটু নিঃসঙ্গভাবেই থাকি, সেই নিঃসঙ্গতাটা আর একটু বেড়েছে এবং ভালো লাগছে। জানেন, আমি যেটা করি সেটা হচ্ছে যে সকালের দিকে পড়ি, পড়তে পড়তে কখনো লিখছি, কখনো পড়ছি। অফিসের মানে আমার প্রতিদিনের জন্য যে লিখি আছে সেগুলো তো করতেই হয়। সেগুলো করে আমি ওয়ার্কিং ফ্রম হোম যেটা করছি, হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিচ্ছি লেখা। আর তারপরে দুপুরের দিকটা একটু ক্লাসিক সিনেমা দেখি। যেমন ধরুন হিচকক দেখছি এখন। হিচককের অনেকগুলো ছবি পরপর, যেগুলো দেখেছি আগে সেইগুলো পরপর দেখলাম। যেমন ফ্রেন্সি দেখলাম, আই কনফেস দেখলাম, তারপর স্পেল বাউন্ড দেখলাম, দ্য ম্যান হু নিউ টু মাচ দেখলাম, দ্য রং ম্যান দেখলাম, তারপরে আপনার ওই ছবিটা দেখলাম, ব্রিলিয়েন্ট ছবি, ডায়াল এম ফর মার্ডার, ওটা দেখলাম। আরও অনেকগুলো ছবি দেখলাম হিচককের। তাছাড়া উইটনেস ফর প্রসিকিউশন দেখলাম, দুটো ভার্সন। একটা হচ্ছে সেই পুরনো দিনের ছবি, চার্লস লটন, আর পরবর্তীকালে র্যালফ রিচার্ডসন করেছিলেন, সেটাও দেখলাম। উইটনেস ফর প্রসিকিউশন তো মানে ভাবাই যায় না, এত ভালো গল্প আর এত এনজয়েবল মার্ডার মিস্ট্রি। তারপরে এখন যেটা করছি, রাত্রের দিকে আবার একটু লেখালেখির মধ্যে যাচ্ছি বা ভাবছি নানান রকম, যেটা ধরুন লেখার জন্য লিখতে হবে, অফিসের লেখা সেগুলো তো আছেই। এছাড়া একটু বড় লেখায় কিছু হাত দিয়েছি, যেগুলো এই করোনার সময়টা নিয়ে লিখছি। টুকরো টুকরো ভাবনাগুলো লিখে রাখছি, যেগুলো থেকে বড় লেখা হবে কোনো দিন। আর টেলিফোনে একটু বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বলা, সেটা তো রয়েইছে। এছাড়া যেটা করছি সেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে প্রায় দেখা হচ্ছে, এটা কুণালের সৌজন্য এবং কুণালের কি বলবো আমন্ত্রণে এই চ্যানেলটার মধ্যে বা এই পোর্টালটার মধ্যে, বিশ্ব বাংলা, সেখানে আমি মাঝে মধ্যেই আসছি। আবার আমাকে আসতে বলা হয়েছে আজকে একটু আড্ডা দেওয়ার জন্য, আপনাদের একেবারে আড্ডার মেজাজে। এটা হচ্ছে যে সত্যজিৎ রায়ের 100 বছর পূর্ণ হলো। মানে এই বছর তার সূচনা, 1 বছর ধরে চলবে। সূচনাটা যে খুব আড়ম্বর করা গেল না, এমন একটা সময় হলো যে কিছুই প্রায় করা গেল না। আমরা বাড়িতে সবাই বসে আছি, বাড়িতে বসে থাকতে বাধ্য হচ্ছি। কিন্তু ইস্তবসর এই যে সময়টার মধ্যে আমি সমস্ত এই 100 বছর সত্যজিৎ রায়কে স্মরণ করি বোধহয়। আমি একসঙ্গে প্রফেসর শঙ্কুর সব গল্পগুলো পরপর পড়ে গেলাম এবং প্রফেসর শঙ্কুর ভাইরাস ভাবনা নিয়ে একটা বড় লেখা আমি লিখেছি, সেটা প্রতিদিনে বেরিয়েওছে, সংবাদ প্রতিদিনে। তারপরে গল্পগুলো এই পুরনো সত্যজিৎ রায় যেসব মানে ছোটদের জন্য যে গল্পগুলো লিখেছেন সেই গল্পগুলো পড়লাম। ফেলুদা সব আবার পড়লাম। কি মজার এবং কি ভালো যে সময়টা কাটছে আমার, বা সময়টা কাটলো সত্যজিৎ রায় পড়ে। এবং যত পড়ছি তত আশ্চর্য হচ্ছি যে যেগুলো 60s বা 70s পড়েছিলাম যেসব গল্প, সেই গল্প যখন আমার এই বয়সে আবার পড়ছি, নতুনভাবে আবিষ্কার করছি। যেমন ময়ূরকণ্ঠী জেলি বলে একটি গল্প আছে, আপনারা অনেকেই পড়েছেন, প্রায় সবাই পড়েছেন। সেই গল্প তো অবৈধ প্রণয়ের গল্প, অবৈধ প্রেম এবং সেক্সুয়ালিটির গল্প। এবং আমাকে কুণাল বলে দিয়েছে যে এইবারের বিষয় হচ্ছে সত্যজিৎ ও শৃঙ্গার, সত্যজিৎ এবং সেক্স, এই নিয়ে বলতে হবে আমাকে,
তার গল্পের মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে, তার লেখা গল্পের মধ্যে এবং তার তৈরি ছবিতে। তো আমি প্রথমেই আমার যে গল্পটা মনে আসছে, এটা সিনেমার গল্প অবশ্য না, বরং আর্যশেখরের জন্ম মৃত্যু বলে একটা গল্প আছে, আপনারা পড়েছেন, ডেফিনেটলি পড়েছেন আপনারা। সমস্ত শিক্ষিত মানুষ, সমস্ত বাঙালি গল্প পড়েছে, তবু বলি গল্পটা, একবার পড়লে ভুলবেন না। আর্যশেখর তার বাবাকে জিজ্ঞেস করছে, ছোটদের লেখা গল্প, মানে একদম সত্যজিৎ রায় লেখা, আশ্চর্য হয়ে যাবেন, ভাবতেই পারবেন না এই গল্প সত্যজিৎ রায় লিখেছেন, যিনি আবার ফেলুদাও লিখেছেন। আর্যশেখর বাবাকে জিজ্ঞেস করছে, আমি কি জারদ সন্তান? চমকে উঠতে হয় এরকম একটা প্রশ্ন ছেলে করছে বলে। এই যে বিয়ে এবং বিয়ের মধ্যে একটা অন্য সম্পর্ক হতে পারে, মাতৃত্বের যে চিরায়ত মূর্তি, সেটাকে উনি ভেঙে দিচ্ছেন ছেলের চোখে। একেবারে ছেলের চোখ, ছেলে প্রশ্ন করছেন বাবাকে প্রশ্ন করছে যে আমি কি জারদ সন্তান, আমি কি তোমার ইলিগাল সান? এবং এইখান থেকে যে গল্প শুরু হয়, তার মধ্যে যে তীব্র সেক্সুয়ালিটি আছে, মা, বাবা এবং এই ছেলেটির সন্দেহ যে মার অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক, এবং সে মায়ের গর্ভে এসেছে তার বাবা ঔরসে নয়, অন্য কারোর ঔরসে। সেই ব্যাপারটা নিয়ে একটা গল্প লিখেছেন সত্যজিৎ রায়, এবং কি ব্রিলিয়ান্ট গল্প। আপনারা যদি না পড়ে থাকেন, সেটা ভীষণ অন্যায়, অবশ্যই পড়বেন এই গল্প। আমি এখান থেকে শুরু করলাম, কারণ সত্যজিৎ রায় যখন শৃঙ্গার বা সেক্সুয়ালিটি নিয়ে আসেন তার গল্পে, তার সিনেমায়, তখন সেটি কি তীব্রভাবে আসে সেটা আমরা বুঝতে পারি। কারণ ওই লোকটা, সত্যজিৎ রায় মানুষটাকে তো আমি দেখেছি, একেবারে দিনের পর দিন দেখেছি, তার তীব্রতা দেখেছি, তার অসম্ভব প্রাণময়তা দেখেছি, তার এমনকি তার, আমি পুরুষ হয়েও বলছি, তার ব্যক্তিত্ব এবং সেই ব্যক্তিত্বের সঙ্গে মিশে থাকা তার সেক্সুয়ালিটি, এগুলো সমস্ত আমি অনুভব করেছি। তাই জন্যই আমি রবীন্দ্রনাথকে দেখিনি, সুতরাং সেটা আমি বলতে পারবো না। কিন্তু একমাত্র প্রতিভা যার সান্নিধ্যে আমি বলতে পারি আমার যৌবনের অনেকটা কেটেছে, এবং আমি তাকে খুব গভীরভাবে উপলব্ধি করেছি, অনুভব করেছি, তার ব্যক্তিত্বের তাপ, তার ব্যক্তিত্বের সংগ্রাম। এবং সেইখানে আমি বলবো যে এইখানে সেক্স বাদ দিয়ে আমি পুরুষ হয়েও ভাবতে পারিনি, এমনই তার তীব্র আকর্ষণ ছিল। তাকে আলেকজান্ডারের সঙ্গে তুলনা করা হয়েছে, তার জীবনীকার করেছেন। আচ্ছা, যাই হোক, এরপরে আমার যে গল্পটা বা সিনেমাটা মনে পড়ছে, সেটা সত্যজিৎ রায়ের এই গল্প, এবং সত্যজিৎ রায় সিনেমা করেছেন। পিকু কি দেখছে যে তার বাবার বন্ধুর সঙ্গে, যাকে সে দীনেশ কাকু বলে, তার মা বেরিয়ে যাচ্ছে, সে একলা বাড়িতে থাকছে। মা আবার অপরাধ বোধে ভুগছেন যে আমি ছেলেকে বাড়িতে রেখে এসে আমি একটা অবৈধ প্রেমে জড়িয়েছি একজনের সঙ্গে, যেটা আমার বিয়ের বাইরে। পিকুর বাবা কিছু জানতে পারছে না, বা জানলে হয়তো বুঝতে পারছেন, মনে মনে কষ্ট পাচ্ছেন। এই থেকে এই মায়ের একটা অপরাধ বোধ হয়, এবং ছেলের জন্য ক্রমাগত খেলনা নিয়ে আসে। সেই খেলনা দেখে বাবা বিরক্ত হচ্ছে, ছেলে আবার ডায়েরি লিখছে। ওইটুকু ছেলে, 5 বছরের ছেলে, যে শেষ বানান তালবস্বয় একারা দন্তস্ব লেখায়, সেই ছেলে লিখছে যে আমি একা, বাবা বা মা বেরিয়ে গেছে, দীনেশ কাকা এসেছিল। এরকম কোনো সেন্টেন্স, কোনো পূর্ণচ্ছেদ নেই, কোনো দাঁড়ি নেই, কমা নেই, কিছু নেই। সেই ছেলেটি 5 বছরের ছেলে, সে যেমন ভাবে তেমন ভাবে লেখে। কিন্তু যেটা ফুটে উঠছে সেই লেখার মধ্যে, সেটা হচ্ছে দুটো। এক, মা কেন অন্যরকম হয়ে গেল, মা কেন আর আমার নেই, মা কেন আমাকে একলা ফেলে চলে যায়, মা কিসের জন্য বাইরে চলে যায়, এবং আমি মার কাছে তো যেতে চাই, মার বাড়িতে পার্টি হয়, আমাকে বলে তুই ঘুমিয়ে পড়। মা কেমন অন্য কি একটা মানুষ হয়ে গেল। সে এইটুকু বুঝতে পারছে না যে মা আবার প্রেমে পড়েছে,
মার জীবনে হয়তো একটা অসম্ভব বড় ধস নামছে, হয়তো বাবার সঙ্গে, এবং মা শেষ পর্যন্ত চলে যান। চলে যায় কি চলে যায় না, এটা একটা ধোঁয়াশা তৈরি করেছেন সত্যজিৎ রায়, খুব স্পষ্ট করে কিছু বলেন না। কিন্তু ছেলেটি লেখে, দাদু মারা গেছে, দাদু তো নেই, দাদুও নেই, আমি এখন একা, এখন দাদু আর আমি ছিলাম, তখন এখন দাদু নেই, আমি একা, আমি একা, সে লিখছে। আর বাবাও নেই, মাও নেই, কারণ তারা তখন আলাদা হয়ে গেল। বাবা তার অফিস নিয়ে আছে, কাজ নিয়ে আছেন, দুঃখ নিয়ে আছেন, এবং মা কোথায়? ছেলেটি মাকে হারালো আরেকটি বিয়ের বাইরে প্রেমের জন্য। এইগুলো সত্যজিৎ রায় করেছেন, বিশেষ করে এই 65 থেকে 70-র মধ্যে। এটা একটা অদ্ভুত সময়। আমার খালি খালি মনে হয় যে কি এমন ঘটেছিল তার জীবনে, কি যে এরকম একটা বিশ্বাস তার নড়ে গিয়েছিল। এই সময় আমার আর একটা মনে পড়ছে, আর একটা ছবির কথা, যেটা আমি যে কতবার দেখেছি, চারুলতা। অবৈধ প্রেম নিয়ে বাংলা ভাষায় এইরকম ছবি হয়নি। যেমন নষ্ট নীড়ের মতন গল্পও বাংলা ভাষায় খুব হয়নি, তেমনি চারুলতা, সেই গল্প অবলম্বনে চারুলতার মতন ছবিও বাংলা ভাষায় কিন্তু খুব বেশি হয়নি। আগে কি ছিল বাংলা ভাষায়? প্রেম কিভাবে দেখাতে হতো? তীব্র প্রেম দেখানো হচ্ছে, অর্থাৎ আলিঙ্গন দেখানো হচ্ছে নায়ক নায়িকা, সমুদ্র ঝাঁপিয়ে পড়ছে তটে এসে, সমুদ্র ঝাঁপিয়ে পড়ছে তটে এসে, এবং আর কি হচ্ছে? ফুল ফুটছে, প্রজাপতি এসে বসছে, ফুলের মধু খাচ্ছে। এই সমস্ত সিম্বলস, প্রতীক, একবারে মানে বস্তা পচা প্রতীক, এইগুলো দিয়ে বাংলা সিনেমার প্রেম দেখানো হতো। সমুদ্র ঝাঁপিয়ে পড়লো সমুদ্রের তটে, বিরাট ওলট পালট খেলো, তারপরে নয় শিশুর একটু ক্রন্দন, অর্থাৎ একটি সন্তান জন্মালো, কিংবা তিরস্কার রূপে পুরুষ শাসিত সমাজের প্রতীকী তিরস্কার রূপে এলেন, পর্দায় এলেন কে? কমল মিত্র কিংবা ছবি বিশ্বাস। অর্থাৎ সমাজ ভীষণ একটা বাধা ধরার মধ্যে ছিল, সমস্ত কিছু সামাজিক নিয়ম মেনে হবে, এমনকি সিনেমার প্রেম ও সাহিত্যের প্রেমও। সত্যজিৎ রায় প্রায় যতগুলি প্রেমের গল্প নিয়ে লেখালেখি করেছেন বা বলেছেন সিনেমায়, সবই তো অবৈধ প্রেমের গল্প। ঘরে বাইরে অবৈধ প্রেম, চারুলতা অবৈধ প্রেম। আচ্ছা, অবৈধ প্রেম নয়, কিন্তু অবৈধ প্রেম তার মধ্যে এলো মহানগর। ভেবে দেখুন যে মাধবী যখন লিপস্টিক পরে অফিসে কাজ করতে যাচ্ছে, তখন স্বামী তাকিয়ে আছে তার ব্লাউজের মধ্যে ব্রাটার দিকে, অর্থাৎ সেই যে বসের সঙ্গে ইনভলভড হচ্ছে এবং তাকে হতে হচ্ছে এই চাকরি রাখার জন্যে, এই হচ্ছে, এই আর নতুন পৃথিবী তৈরি হচ্ছে, চাকরির পৃথিবী, মি টু। সেই সময় সত্যজিৎ রায় সেটা ধরলেন। তারপরে আরেকটা অসামান্য ছবি ধরুন, অরণ্যের দিন রাত্রি। অরণ্যের দিনতে অতগুলি পুরুষ তারা ইয়াং ছেলে, তারা সব অরণ্যে বেড়াতে গেল, সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প। কিন্তু প্রত্যেকেই তো নারী আছে জীবনে। যেমন শুভেন্দুর সঙ্গে যে প্রেমটা হলো, একটা অস্পষ্ট প্রেম, কি অপূর্ব, কি অসামান্য। কাবেরী বসুকে মনে আছে সেই দৃশ্যটা, যেখানে কফি খাবার জন্য শুভেন্দুকে ভেতরে ডেকেছে কাবেরী বিধবা। কাবেরীর সমস্ত শরীরে একটা সেক্সুয়াল আর্চ, একটা তীব্র যৌন তাড়না ফুটে উঠছে, কাবেরী ঘামছে, এবং কাবেরী এত সুন্দরী ছিল। এবং একটা কথা বলি, কাবেরীর সঙ্গে আমার নিজের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। কাবেরীকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনতাম। কাবেরী সম্পর্কে আমার লেখাও আছে শঙ্খিনী বলে। মানে কাবেরীর মতন সুন্দরী আমি খুব কম দেখেছি জীবনে। যাই হোক, কাবেরী বসু মারা গেছেন, ক্যান্সারে মারা গেলেন হঠাৎ। এই কাবেরী বসুর কাছে শুভেন্দু গেল দুপুরবেলা, এবং কাবেরী ডাকলো। কাবেরী, তারপরে দেখলাম যে কি হলো, শেষ পর্যন্ত কিন্তু কাবেরীর কাছে গিয়েও কাবেরী কিছু ও বলতে পারলো না প্রেমের কথাটা। কাবেরী ঘরে ঢুকে গেল, এবং ঘর থেকে সে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে তার সমস্ত শৃঙ্গার নিয়ে, তার সারা শরীর
দিয়ে যেন শৃঙ্গারের রস গড়িয়ে পড়ছে, সেই অবস্থায় কাবেরী বলছে, আমি কোনোদিন ভুলবো না সেই কথাটা, হলো তো কফি খাওয়া? আমার কেমন দেখাচ্ছে বলুন? সাঁওতালদের ছাড়া মানায় না বলেছিলেন? না মানে হাঁ করে দেখছেন কি? বলুন কেমন দেখাচ্ছে আমায়? ভালো। আপনি কি ভূত দেখছেন? ভূতই তো। স্বামী মরে গেলে শুধু স্বামী তো মরে না, আমার স্বামী সুইসাইড করেছিল জানেন? সে কি? কেন? তা কি করে জানবো? এখানে তো নয়, বিলেতে। আর কেউ ছিল বোধহয়। আপনার নার্ভাস লাগছে? না। আমার লাগছে। দেখুন ওটা আমাদের গাড়ি নয়। হলো তো কফি খাওয়া। এই দৃশ্য কি ভোলা যায়? বাংলা ভাষায়, বাংলা সিনেমায় এমন দৃশ্য কটা আছে, কটা হয়েছে, হয়নি। সত্যজিৎ রায়কে আর একটা ছবিতে আমি স্মরণ করব, সেই ছবিটা ময়ূরকণ্ঠী জেলি বলে একটা গল্প আছে, এই গল্পটা বলি। গল্পটা যদি না পড়ে থাকেন জীবন বৃথা, প্লিজ গল্পটা পড়বেন। দুই বন্ধু এবং তার স্ত্রী, তাদের নিয়ে গল্প। দুই বন্ধু, শশাঙ্ক আর দীনেশ বোধহয়, না শশাঙ্ক আর প্রদোষ, দুই বন্ধু। আর বউর নাম হচ্ছে নিভা। নিভাকে দুজনই ভালোবাসে। প্রদোষের বউ হচ্ছে নিভা, আর শশাঙ্ক হচ্ছে ব্রিলিয়ান্ট, মানে প্রদোষ হচ্ছে ব্রিলিয়ান্ট লোক, তাকেই নিভা বিয়ে করলো। কিন্তু শশাঙ্ক মনে মনে কামনা করলো নিভাকে। তারপরে শশাঙ্ক মারা গেল। শশাঙ্ক অনেক রিসার্চ পেপার রেখে গেল, এবং নিভা ইচ্ছাকৃতভাবেই যেন মানে প্রদোষ রেখে গেল তার রিসার্চ পেপারগুলো। 42 বছর বয়সে মারা গেল, সো সরি। এবং শশাঙ্ককে ডেকে বলল, আপনি আপনার বন্ধুর রিসার্চটাকে এগিয়ে নিয়ে চলুন। অ্যাকচুয়ালি প্রদোষ রিসার্চ করছিল লনজিভিটি নিয়ে, অর্থাৎ মানুষ কিভাবে আরো বেশি দিন বেঁচে থাকতে পারে, 120 বছর কেন মানুষ বাঁচবে না। এইবারে শশাঙ্ক আলটিমেটলি ওই জেলিটা আবিষ্কার করলো, যে জেলিটা হয়তো আবিষ্কার করেছিল প্রদোষও, এবং প্রদোষও মারা গিয়েছিল ওই জেলির কামড়ে। ওই জেলিটার প্রেমে পড়লো, তার ভেতর থেকে একটা অদ্ভুত রং বেরোয়, ফুলের রং, এবং পাপড়ি কথাটা বারবার সত্যজিৎ রায় ব্যবহার করছেন, পাপড়ি উইথ ইটস অল ইটস সেক্সুয়ালিটি।
এবং তার নানান রকম কালার হচ্ছে, রং পরিবর্তন হচ্ছে এই জেলিটার, এবং ওই জেলিটা রাত্রিবেলা আকর্ষণ করে। প্রদোষকেও করেছিল, শশাঙ্ককেও করলো, এবং নিভা এই দুটি আকর্ষণের পেছনে রয়েছে। একক একজন মহিলা, অর্থাৎ নিভার সেক্সুয়ালিটি ফুটে উঠছে এই জেলিটার মধ্যে। সেটা সত্যজিৎ রায় যে কি অসামান্যভাবে দেখিয়েছেন, এবং এটি অসামান্য, এটা নিয়ে ছবিও করেছেন সন্দীপ রায়, ছবিটা আপনারা দেখতে পারেন। তবে ছবিটাতে বোধ হয় নামগুলো পাল্টে দেওয়া হয়েছে, কিন্তু আসল গল্পটা না পড়ে ছবিটা আর দেখবেন না। ছবিটা দেখা থেকে আগে গল্পটা পড়বেন, যদি না পড়া থাকে। আমি ধারণা যে আপনারা নিশ্চয়ই একাধিকবার গল্পটা পড়েছেন। এই গল্পতে একেবারে দেখতে পাচ্ছি একটি মেয়ে, একজন তাকে বিয়ের বাইরে থেকে ভালোবাসছে, একজন তাকে বিয়ের ভিতর থেকে ভালোবাসছে, একজনের সে স্ত্রী, একজনের সে কামনার মহিলা, এবং এই সম্পর্কটাকে কিভাবে সত্যজিৎ রায় নিয়ে যাচ্ছেন দেখার মতো। এইরকম ভাবে অনেকগুলো ছবি করতে করতে আমরা নায়কে শেষ, আমি আর বেশিক্ষণ বলবো না, নায়কে পৌঁছই আমরা। নায়কে কি দেখছি? নায়কে শর্মিলা এবং উত্তম কুমার দুজনে ট্রেনে করে যাচ্ছেন, দুজনের মধ্যে একটা ঘন বন্ধুত্ব হয়, দুজনে একটা ইন্টারভিউ করছেন শর্মিলা শেষ নায়ককে, কিন্তু দুজনের পৃথিবী আলাদা। তাই ইন্টারভিউটা আলটিমেটলি প্রায় ছিঁড়ে ফেলে গুটিয়ে ও শর্মিলা একটা গ্লাসের মধ্যে পুড়ে দিচ্ছে। তখন উত্তম কুমার জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, আপনি এটাকে ছাপবেন না, এটাকে কোথাও পাবলিশ করবেন না? না। তাহলে ভুলে যাবেন? বলেন না, মনে রেখে দেব, কিন্তু ছাপবো না, মনে রেখে দেব। এইটা হচ্ছে প্রেমের শেষ কথা, যে আমার দরকার নেই এটাকে সবাইকে জানানোর কথা, কিন্তু তোমার আমার সম্পর্ক, আমাদের যে একটা নিবিড় এই যে দেখাশোনা আন্ডারস্ট্যান্ডিংটা হলো, তুমি তোমার জগতে চলে যাও, আমি আমার জগতে ফিরে যাচ্ছি, কিন্তু আমাদের এই ক্ষণিক দেখা, it will be made into eternity, আমরা চিরদিন মনে রাখবো, অন্তত আমার দিক থেকে আমি মনে রাখবো। তুমি হয়তো ভুলে যাবে আমাকে তোমার এই ভিড়ের মধ্যে, তোমার কাজের মধ্যে, তোমার, কেন একজন নায়কের জীবন তো বিন্যাস বহুদূর পর্যন্ত, আর একটি সাধারণ মেয়ের জীবনে তো অত বিন্যাস ঘটে না, সে হয়তো আরও নিজের মধ্যে থাকতে ভালোবাসে। আর এই মেয়েটি খুব গম্ভীর মেয়ে, তাকে আমরা মনেই করতে পারি সে নির্জনতায় এই নায়ককে মনে রাখবে তার নিজের মতন করে। তো এটা কিন্তু প্রেমটা কোনো পরিণতিতে পৌঁছলো না, কিন্তু একটা স্বীকৃতির পরিণতিতে কোথাও না কোথাও পৌঁছলো। আজকে আমরা এইখানে শেষ করছি। সত্যজিৎ রায় তার ছবিতে সেক্স, সত্যজিৎ শৃঙ্গার, যদি নাম দেওয়া যায় এই পর্বটির, মন্দ হয় না। ভালো থাকবেন সবাই, আবার হয়তো দেখা হবে এই মাসেই, আরেকবার দুবার নিশ্চয়ই দেখা হবে আপনাদের সঙ্গে। আর আরেকটা কথা বলি, যে সিনেমা দেখুন, বই পড়ুন, এনজয় করুন নিজেকে, এবং নিজেকে আরেকটু গভীরভাবে আমরা প্রত্যেকেই যেন জানতে পারছি এই লকডাউনে। এটা লকডাউনের ডেফিনেটলি পজিটিভ দিক। আমি তো মাঝে মাঝে সত্যি বলছি কি, ভালোই লাগছে।